আমি চিটং এর লোক আর কি, চিটং এর লোক। তো ইনুসকে তো আমি ন্যাংটা থেকে চিনি, সান অফ বিস। ওর বাপও করতো সোনার ব্যবসা। সোনার ব্যবসা মানে তো সুদের ব্যবসা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সোনার ব্যবসায়ী হ্যাঁ আর কি, ওনার বাপও ঠিক আছে? করতেন, আমি আর্টিকেলটা পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, আমাকে যখন দেখো, আমি যখন বাংলাদেশে আমি প্রতিটা মানুষকে জনে জনে বুঝাই যে মানে উনি পুরস্কার কি পেয়ে এটা কি পুরস্কার আমাদের পাইছে বেটা, উৎসর্গ কি করেছেন? কি পুরস্কার পেয়েছে আমাকে বুঝাই বলা। যে তোমাদের কন্টেন্ট উনি গুলি আমি দেখি, সুদের আমার মাঝে ব্যবসার মাঝে জন্য খুব রাগ। নোবেল পেয়েছে, এটা কি আমাদের না, বাংলাদেশকে না, না, উনি না, না, গৌরব করেছে? আরে বাবা, সুদের ব্যবসার জন্য নোবেল? নোবেল তো সে কিনছে, যে আমাদের গ্রামীণ নাম দিয়ে টাকাগুলি সে পাচার করে গিয়ে ডোনেট করছে এই টাকাটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, রাইট। ক্লিনটন ফাউন্ডেশনে। আর মেইন কথা হলো যে তোমার হাজার হাজার বন্ধু থাকার দরকার নেই, তোমার যদি একটা ভালো বন্ধু থাকে সে তোমাকে অনেক আগায় নিয়ে যেতে পারবে। কেমন? ও হলো হ্যাঁ যারা ওয়ার্ল্ড ওয়াইড ইয়েলো জার্নালিজম করে, যেমন তোমার এই গার্ডিয়ান মার্ডিয়ান এগুলি আছে, প্লাস তো ওখানে তোমাদের ওখানে আবার ইয়েলো জার্নালিজমে ভর্তি। নিউ আমেরিকা হ্যাঁ, থাকে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওদের এখানে সে এদেরকে কিছু টাকা পয়সা দিয়ে, তাছাড়া তার অনেক আছে, খারাপ দোষ আছে। তো এই কারণে ওদের মনে করো কি তোমার মানসিক ভাবে ওরা মিলে আর কি, একই ক্যাটাগরি লোক। কেমন? তো এখন তুমি একটা কিছু করলা, তুমি যে কন্টেন্ট করতেছো আমরা দেখতেছি, আমরা রিপ্লাই দিতেছি, যে ইনুস কি করলো এটা কি লোকজন দেখছে কখনো নিজের চোখে? না, ফার্স্ট কিছু আমরা দেখি নাই বাস্তবে। আমি জ্ঞানী, ওনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার ব্যাপারে রিয়েলি একটা মন্তব্য করে ওনার এক লোকের কাছে আমি হুমকি খেয়েছি, ধামকি খেয়েছি যে তোমার উপর আক্রমণ কোনো হবে কিছু তুমি বেশি কথা বললে। না, কেন আক্রমণ হবে? সে তো তোমার আমি মনে বললাম করো কি, আমি আমাদের পুরস্কার তো তুমিও পাইতে পারো, পুরস্কার খালেদা জি অনেক সময় পুরস্কার পাইছে, বা মানে আমি খালেদা জিকে ছোট করে বলতেছি না, বা আমাদের প্রধানমন্ত্রী হাসিনাও পাইছে। পুরস্কার পাওয়া দোষের কোনো কিছু না, কিন্তু পুরস্কার কিনে নেওয়া এটা হলো দোষের। হ্যাঁ, ও তো পুরস্কারটা কিনে নিছে। মনে করো কি এখন নেক্সট কে নোবেল পাবে, তো আমরা একটা আগে থেকে জানি ওই মানে সাহিত্যের জন্য পাবে, তারপর বিভিন্ন ক্যাটাগরি থাকে শান্তির জন্য। ও অশান্তি সৃষ্টিকারী লোকে কিভাবে শান্তির জন্য পায়? ও তো পাবে ইকোনমিক্স এর জন্য। অং সান সুচিও তো পেয়েছে, তাতে কি হয়েছে? শান্তি আসছে? ওরা কি না, না, পৃথিবীর শান্তির জন্য কাজ করছে? ইউনুস যদি নোবেল পেয়ে থাকে, তাহলে তো সে পাবে নোবেলটা তোমার ইকোনমিক্স এর জন্য। মাইক্রো ক্রেডিট সে করছে, মাইক্রো ক্রেডিটটা তোমার আমি বলি, রেডিও আবিষ্কার করছিল কিন্তু জগদীশ চন্দ্র বসু। কেমন? ওর আচ্ছা আচ্ছা। থিওরিটা চুরি করে ফেলছে মার্কনি। মার্কনি চুরি করার পরে এটা রেডিওর আবিষ্কার কে হয়ে গেল? মার্কনি হয়ে গেল। এই মাইক্রো আচ্ছা ক্রেডিট কনসেপ্টটা কিন্তু এক জার্মান ভদ্রলোকের আর কি। কেমন? ও আচ্ছা। যেহেতু ইউনুস চোর, ওর ব্লাডের মধ্যে ও চুরি, নাকি চামারি, বাটপারি, বদমাইশি। আরেকবার নাকি ও নোবেল পাবে। একজন সাংবাদিক আমাদের দেশের কবি বিখ্যাত, উনি লিখছেন 30 ওয়ার্ল্ড ক্যাম্পেইনের জন্য উনি আবার নোবেল পেতে, উনি 40 বছর এরা তো ধরে নোবেল এরা তো গণহত্যা মনে করো কিনা, তোমার চাকরি করার কিভাবে কি দরকার? ওদেরকে মারলো? চাকরির দরকারটা কি? ইনুস এসে তো প্রথম দিনে ডিক্লেয়ার করে দিল উনি তো তোমাদের বলছে চাকরির দরকার চাকরির নাই। দরকার নাই। তোমরা আচ্ছা হ্যাঁ, তাহলে কোটা আন্দোলনে উদ্যোক্তা হলো হও, কেন? তোমরা তাহলে কোটা উদ্যোক্তা হও। আন্দোলনে বললো না কেন তোমরা চাকরির পিছনে দৌড়াইও না? তাহলে তো এই আন্দোলনটা এভাবে রক্তাক্ত হতো না, হাজার হাজার ছেলে মেয়ে। আমাদের না, সে তো সন্তানদের আসলে ভার্সিটি দিয়া উনি যে চেয়ারে বসছে। আচ্ছা, লর্ড ক্লাইভ যখন ইন্ডিয়াতে আসলো, লর্ড ক্লাইভ মানে ইন্ডিয়াতে আসার আগে সে কোনো কিছু করতে পারতো না। সে এই নৌবাহিনীতে গেল, ওখানে ঠিকানা সুইসাইড করার চেষ্টা করলো, সুইসাইডও আল্লাহ ওকে কবুল করতেছে না। তখন তখন ওর আত্মীয় স্বজন সবাই ওর এমনই তো হবে। প্যারেন্টস থেকে। হিটলারের মতো, হিটলারও তো নিজে না, গুলি করে শেষে মারা গেছে। না, লর্ড ক্লাইভের একটা কাহিনী হলো, লর্ড ক্লাইভ তখন কিছু পারে না, তখন ওর আত্মীয় স্বজনরা ওর প্যারেন্টস কে বললো যে ও কিলিকবাজি যেহেতু ভালো পারে, ওকে ইন্ডিয়াতে পাঠিয়ে দাও। ওকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল। সে পর আত্মসূচনায় ভুগতে ভুগতে ওর মাইগ্রেনের ব্যথা ছিল আর কি, জুতা খুলে হ্যাঁ, নিজের মাথা নিজে পিটাইতো, আবার লোকজনও হ্যাঁ। পিটাইতো জুতা দিয়ে। তো লাস্টে ও কি অনুশোচনা করলো করে একদম, শুরু মনে কেউ পাবে না। এবার যা হচ্ছে। হ্যাঁ, ও তো যেখানে পালাইছে ওর তো কবরও পাওয়া যায় নাই। আর ইউনূসের কবর কিন্তু লোকজন বের করে ফেলবে, কারণ সেটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে। মঈনুদ্দিন খান বাদলের কবর উপড়াই ফেলছে, কবরে আগুন লাগাই দিছে আমাদের চিটাগাংয়ের সাংসদ মঈনুদ্দিন খান বাদল। হ্যাঁ, হ্যাঁ, তো ও যে এই দৃষ্টান্ত স্থাপন করতেছে, এগুলো আমরা শিখতেছি তো। তাইলে ওর কবর কি হ্যাঁ। নিরাপদ নাকি ভবিষ্যতে? ইউনূসের কবর কি নিরাপদ? না। ওই আর আজকে ইউনূস তো মনে উনি করতেছে। ভয় না পেলে টিয়ার সেল কেন ছাড়বে? গুলি মাথায় পিটাবে কেন? যারা 35 না, বছরের আমি চাকরির লেখছি আবেদন ওখানে দেওয়ার বিভিন্ন কারণে জোতা চ্যানেলে লেখছি করতেছে, মারবে কেন? যে এই খুনি পুলিশ এগুলি তো আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, তোমরা নামো, পেশাজীবী শ্রমজীবী যারা যেখানে আছো নেমে যাও রাস্তায়। লাখ কারণ লাখ আমরা মানুষ যেটা কর্মহীন হয়ে গেছে। তাদের চাকরি হারাইছে। লাখ লাখ হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। যেগুলো খবরে আসে তার চেয়ে অনেক বেশি হচ্ছে। আগুন দিয়ে জ্বালায় পুড়ায় দিচ্ছে সমস্ত ফ্যাক্টরি, কারখানা, বড় বড় নামি দামি যেগুলো আমাদের বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় শক্তিশালী একটা অবকাঠামো তৈরি করেছে। তাদের সব জায়গায় ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশকে। তারা কি বাংলাদেশকে ভালোবেসে করতেছে এগুলা? এটা কি বাঙালি কিছু মানে এত সুশীল মানুষরা কিভাবে বোকার মতো এসে বলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রেমিটেন্স 20,000 মিলিয়নের নিচে নেমে গেছে, যেখানে 24 ছিল সেখানেই আমরা হতভম্ব ছিলাম যে রেমিটেন্স কিভাবে বাড়বে, বাইরের প্রবাসীরা টাকা দিচ্ছে না, তাদের টাকা পাঠাচ্ছে না বিদায় রেমিটেন্স বাড়ছে না। তো তখন কি করছে, আমরা টাকা দিব না, এখন তো দিচ্ছে, তাহলে এখন নিচে নামলো কেন? এত এত বিদেশ থেকে নাকি টাকা আসতেছে, টাকাগুলো কি ব্যাংকে জমা হলে সেখানে কত টাকা জমা হয়েছে, কোন ব্যাংকে জমা রাখতেছে, এগুলো তো আমরা আমাদের কাছে ক্লিয়ার করতেছে না।
বন্যা টাকা ও ওরা কোথায় আছে গেছে আমাদেরকে কিছুই ক্লিয়ার করে নাই, কোনো জবাব দিতে ওরা নাই। ওরা ওরা আছে তোমার এখন লুটতরাজের তালে। ওই যে ছেলেগুলি ফকির বাচ্চাগুলি, রাস্তার ছেলে হাসনাত, এই কি জানি এই কি জানি নাম, এরা 150 টাকা দিয়ে হাজির বিরিয়ানি খাইতে খাওয়ার লোক না। ও এখন যখন হুম, কোটি কোটি টাকা দেখবে, গাড়ি দেখছে নতুন, তারা টাকাটা চুরি করে ফেললো। তোমার ট্রান্সফার বাণিজ্য করে সচিবালয়ে। মানুষ তো প্রথমে আসলে ভেবা চাকা খাই গেছে, কি ঘটনা ঘটছে আমরা তো বুঝতে পারিনি। এখন বড় বড় হ্যাঁ, ব্যবসায়ীরা চিন্তা করলো যে না, এদেরকে জ্যাক ধরি আমরা। পরে 2 দিন পরে বুঝলো যে এগুলি তো কোনো কিছুই না, নাথিং। হ্যাঁ, এগুলি হলো মুখোশধারী ভণ্ড বদমাস। হ্যাঁ, একদম চূড়ান্ত পর্যায়ে লম্পট ক্যাটাগরি যারা লোক থাকে, এরা তাদের একদম এ গ্রেডে উপরের দিকে আর কি। এখন ফরিদ ভাইদের মতো মানুষরা, ফরিদ ভাই করতেছে, বাট যারা কিনা আসলে আমাদের দেশকে ভালোবাসে, যারা আমার এখন খুব আশ্চর্য লাগতেছে, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে তোমার বুদ্ধিজীবী আছে, একটা কথা বলুক, ওরা এমন ভাবে পালা গেছে, সবগুলি মনে হইতেছে মানে কি না কি ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, জেল জুলুম অ্যারেস্ট হবে। হ্যাঁ, আপনার ফায়দা লুটবেন, ক্রিম খাবেন, হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা। আমার তো সবচেয়ে রাগ হলো যে ওই লোকদের উপর কথা রাখা বঙ্গবন্ধু কন্যা। আরে বঙ্গবন্ধু কন্যাই তো, উনি কি আরেকজনের কন্যা নাকি? মাননীয় হুম, প্রধানমন্ত্রী বললে তো মোর দেন এনাফ। কথা রাখা আবার হুম, বঙ্গবন্ধু কন্যা বলা কি দরকার? এই যে হ্যাঁ। সব চামচা বদমাইশ গুলি শেষ করে ফেলছে ওনাকে। এরা গিয়ে হ্যাঁ, দেখেন ওই চামচারা ওদেরই লোক, ওরা কৃত্রিম ভাবে এই সমস্যাগুলো তৈরি করেছে চাটুকারিতা করে। আমি খুব ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম, ওরা ওদেরই লোক যারা চাটুকারিতা করছে, করে এখন ওরাই আবার এটাকে দোষ উপস্থাপন করতেছে। এক ডেফিনেটলি। সাংবাদিককে আমি দেখলাম যে জামাতের আমিরের সাথে বসে গল্প করতেছে। উনি প্রধানমন্ত্রী দপ্তরে প্রেসের সবসময় রেগুলার থাকতেন এবং উনি চাটুকারিতা। মঞ্জুরুল হাসান ওইগুলো হলো মঞ্জুরুল হাসান বুলবুল, তারপরে নোয়াখালীর ওই লোকটা যেটা প্রেস সেক্রেটারি ছিল, ইকবাল সোবান চৌধুরী। তারপরে এই 4-5টা আর কি বদমাইশ, যেটা ওইটা রুহুল আমিন গাজী মারা গেছে, ওর জানাজাতে গেছিল আর কি এরা। রুহুল আমিন গাজীর জানাজাতে যে, হুম, হ্যাঁ, বসে বসে গল্প করতেছে। আর তোমরা আরেকটা জিনিস করবা কি, যেটা ফ্যাক্ট, ফ্যাক্টটা নিয়ে অনেক বেশি লেগে থাকবা। যেমন তোমরা মনে করতেছো আমরা একটা নাহিদের বাবার একটা নিউজ দেখলাম, বা হুম। এটা কি বলে সানজিদার, এগুলি কি আসলে অথেন্টিক ট্রু কিনা? অথেন্টিক ট্রু হলে তো তোমাদের জানাতে হবে এটা লোকজনকে। তোমরা যখন এগুলি হ্যাঁ, নিয়ে ব্যস্ত ওটা তো থাকো, আমরা ভিডিও সহ ভাইরাল। ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে তার বাবা এটা। না, এখন এবং ভিডিও তো তোমার শুধুমাত্র ফেক নাহিদের ফেক বাবা না। ফেক হয়। আমি আপনাকে এনশিওর করি, আসিফ মাহমুদ যে উপদেষ্টা বসে আছে, তার বাবা তার এলাকার একজন হিন্দু শিক্ষিকাকে জুতার মালা পরিয়ে তাকে জোর করে তার কাছ থেকে পদত্যাগ নেওয়ার পরে, হিন্দু মহিলা বলে তাকে জুতার মালা পরিয়ে পুরো এলাকায় মানে কি পরিমাণ লাঞ্ছিত করছে। ঠিক আছে, তোমরা এইসব জিনিসগুলি একদম পুরাপুরি ভাবে, যেমন মনে করো মুফাসসির সাহেব, মুফাসসির সাহেবের অ্যাকসেপ্টেবিলিটি নাই পাবলিকের কাছে। উনি কারণ উনি বিভ্রান্ত করে, ওনাকে যারা ফলো করে দুদিন পরে দেখে উনি কিছু মানুষের ইমেজ ক্রিয়েট করে, দুদিন পরে তাদের ইমোশনটা ভেঙে দেয়, তারপর আবার নতুন কিছু জনগোষ্ঠীর ইমেজ ক্রিয়েট করে, তাদের ইমোশনটা ভেঙে দেয়, আবার নতুন কিছু মতাদর্শকে ক্রিয়েট করে, আবার সেটা ভেঙে দেয়। আমার এই ভণ্ডামি ভাল লাগে না। উনি মানসিকভাবে অসুস্থ লোক, মানসিকভাবে যার অসুস্থ, এই জন্য। নৈতিকতা ঠিক নাই আমি তাকে কখনো সাপোর্ট দিব না। হ্যাঁ, উনি মানসিকভাবে অসুস্থ, আমি উনি একবার ইসলাম ত্যাগ করে, একবার ইসলাম হ্যাঁ, গ্রহণ করে, এগুলি তো আমার মানুষের সামনে মধ্যে জীবনে বিভ্রান্তি সৃষ্টি নাস্তিক করবে। হয়েছে। তারপরে বলে আমি কবে নাস্তিক হইছি? উনি অস্বীকার করে। এবার না, ওনার ফুটেজ আছে না, উনি বললেই হবে নাকি? উনার উনি ইউটিউবেই আছে ইসলাম নিয়ে এগুলো। যেসব কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, আমরা তো মুসলমান, আমরা মুসলমান আবার মানে এখন আমরা ওই, বলতেছে উনি সুফিবাদ করে। হ্যাঁ, ইনুস মার্কা, কিংবা আমরা ওই ইনুসের মুসলমান না আমরা। ইনুস তো পানি খায় না, লাল পানি খায়। তারপরে আচ্ছা যাক, নামাজ কালামা পড়ে, এটা যাচ্ছে ব্যক্তিগত ব্যাপার, নামাজ পড়লে যে একদম ধার্মিক হবে এমন না। তবে সে জঘন্য পিশাচ থেকেও ভয়ঙ্কর একটা লোক আর কি। পিশাচও অনেক হ্যাঁ, ভালো, পিশাচ বলি না আমরা, উনি পিশাচও ওনাকে অনেক ভালো। আমি কবে থেকে আইডেন্টিফাই করেছি, যেদিন উনি বলল ৩ দিন পরে হাসিনা থাকবে না, আমি শোনার পরে আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। আচ্ছা ঠিক আছে, একটা সরকার পরিবর্তন হতেই পারে, কিন্তু পরে আমি কাকে সরকার বসাবো আমি জানি না, জনগণ জানে না, আমার গার্জিয়ান কি হবে আমি জানি না। আমার কাছে একটা ধোঁয়াশা অন্ধকার লাগলো চারদিকে, আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেলাম। তারপর যখন দেখলাম ইউনূস সাহেব দায়িত্ব নিতে চাচ্ছেন, উনি একটা প্রেস ওনাকে নিয়ে নিউজ হলো, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম, তাহলে কি লাশের রাজনীতিটা এই চেয়ারে বসার জন্য হয়েছিল? উনি আবার আমাকে ফোন দিয়ে বলতেছে, শ্রুতি তুমি তো ব্রেন ওয়াশ হইছো, তুমি ডক্টর ইউনূসকে নিয়ে ফার্দার আর কোনো পোস্ট দিবা না, তুমি ব্রেন ওয়াশ হয়ে গেছো। তারপরে আমি একদম ফেসবুকটা বন্ধ করে দিলাম, যে আমি আর পোস্ট দিব না, আমি আগে অ্যানালাইসিস করি কোনটা আমি ঠিক করছি, কোনটা আমার ভুল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই, আমি তোমাকে আজকে অনলাইনে আসলাম এই কারণে, আমি প্রত্যেকদিন দেখতেছি তোমাদের এগুলি। তুমি আরো ভালো হ্যাঁ, করে, তুমি এত তাড়াতাড়ি আসার দরকার নেই, তুমি এগুলি তুমি আগে স্টাডি করো, তোমার না মধ্যে অনেক স্টাডি আমার পটেনশিয়ালিটি করা আছে। শেষ। আমি স্টাডি হ্যাঁ, করেছি যে যারা আসতে চায় তোমার, তারা কি ৭১ এর মুক্তিযোদ্ধাকে স্বীকার করে কিনা, বা তারা বাংলাদেশকে ধারণ না করে ওরা কিনা, করে না তো, এবং কেমনে তাদের করবে? উদ্দেশ্যটা কি, এটা এরা আমি যখন আন্দোলন অ্যানালাইসিস শুরু করছে করেছি। বৈষম্য বিরোধী, বাংলাদেশে কেউ বলুক না বলুক, আমি একটা লোকে বলছি যে এটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন না, এগুলি সব রাজাকারের বাচ্চা, চেহারায় বুঝে যায়, চেহারায় কথা, মুখোশ বুঝে দেয় মানুষ, আমরা মুখোশ চিনি। যেদিন হ্যাঁ, ৫ তারিখ পদত্যাগ করলো, সেদিন আমি ওনাকে বলছি, ভাইজান এই যে বাংলাদেশে হিন্দু মেয়েদেরকে এখন গণধর্ষণ করবে, হিন্দুদের বাড়িতে বিভিন্ন লাইভ দেখতেছি, ভাঙচুর হচ্ছে, ওদের বাড়িতে ঢুকে ওদেরকে মারা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, ভিডিও পাঠাইছি। বলে কি এগুলো হবে, এগুলো রেভুলেশন। উনি বাংলাদেশে থেকে কথাটা বলতেন, তাহলে বুঝতাম উনি রেভুলেশনের মানেটা কিভাবে ব্যাখ্যা করে।
আমার খুব মাইন্ডে লাগছে উনি একটা শত্রু, আমি একটা শত্রু, কেউ যদি এইভাবে আক্রমণ করে আমার কাছে এটা কষ্ট লাগবে, কিন্তু ওনার কাছে কষ্ট লাগে নাই। সাধারণ মানুষের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, উনি বলে কি এটা রেভলিউশন হবেই, গণধর্ষণ হবেই। আমি বললাম তাহলে আজকে যদি আমাকে গণধর্ষণ করে আপনি তো সেটাও রেভলিউশন বলে চালিয়ে দিবেন, আমি যে আপনার পরিচিত, আপনি তো আমার জন্য কোনোদিন কথা বলবেন না। পরে বলবেন। আমাকে বললাম সারা জীবন যাদেরকে গালাগালি করলেন আমাদের সামনে, আমাদেরকে সাক্ষী রেখা, আজকে আপনি তাদের পক্ষে কথা বলতেছেন। পরে বলতেছেন সুদীপ আওয়ামী লীগের বিরুদ্ধে বলা মানে এটা না তাদের পক্ষে বলা, তাহলে মানে কি আমি রাত বললাম, তাহলে দিনকে আমি বিপরীত রাখলাম না? রাতের বিপরীত তো দিন, এইটা তো একদম স্পষ্ট, সাদার বিপরীত তো কালো, কালোর বিপরীত সাদা। আমার একটা অপশন নাই, আমার দেশে মানুষের নিরাপত্তা নাই, আমি হুট করে একটা সরকার নামাই দিলাম, তারপরে আমি একটা পুতুল সরকার বসাই দিলাম, এখন আমি বলতেছি আমি আওয়ামী লীগ দল গুছাবো, আমি আওয়ামী লীগের অ্যাডভোকেট হবো। পুরাই ছাগলামি শুরু করছে উনি, পুরাই ছাগলামি। এগুলি উনি এগুলি আমার সাথে না না, সামনাসামনি টক যেহেতু করলেও আমাদের আমি এইভাবেই কথা বলবো ওনার সাথে। কোনো বেসিক নাই, আমাদের মনে করো আমরা কি করি, আমরা যারা সস্তা কথাবার্তা বলে, একটু বাজে টাইপের কথা বলে, আমরা ওইসব লোকদেরকে পছন্দ করি, যেমন ইলিয়াস, ডক্টর কনক সারওয়ার, তারপরে মাহমুদুর রহমান, তারপর হলো গিয়ে ওই একটা প্রতিবন্ধী আছে, কি জানি, নাজমুস সাকিব, তার মেজর দেলোয়ার, এই টাইপের লোকেরা, এই যে মোহাম্মদ নজরুল ইসলাম, যে বর্তমান নাম আসিফ নজরুল, এই টাইপের লোকদেরকে মানুষ পছন্দ করে, কারণ যারা মিথ্যে কথা বলতে পারে এবং গিরগিটির মতো চেহারা পাল্টাই ফেলে সাথে সাথে। ঠিক আছে? তো এখন যারা সত্যের পথে থাকে ওদের কষ্ট করতে হয়, ওদের জনসমর্থনও কম থাকে, আর যারা থাকে তারা সলিড থাকে, এদের মতো না। আবার আমাদের সাথে এসে এই আমাদের প্রাইম মিনিস্টার ফিরে আসলে কিন্তু এই লোকেরাই আবার ওনার সাথে ভিড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। লোকেরাই ভিড়ে যাবে। এই যে অনেক ভুল করছে, ভুল করতে পারে, আমিও ভুল করি, তুমিও ভুল করো, সবাই ভুল করে। হ্যাঁ, কিছু ভুল তো একদম বেশি চোখে পড়ার মতো। ধানমন্ডির মতো একটা এরকম ইম্পর্টেন্ট জায়গায় যদি ফেরদৌসের মতো লোকের নমিনেশন দেয়, হ্যাঁ, শিখরের মতো একজন 3 জেনারেশন ধরে যারা আওয়ামী লীগের বোনাফাইড, ওই জায়গায় যদি সাকিব আল হাসানকে দেয়, হ্যাঁ, স্টারিজম এক জিনিস আর ডাইহার্ড ডেডিকেটেড নেতাকর্মী আরেক জিনিস। তো এটা অনেকটা ক্ষোভের সৃষ্টি করছে। হ্যাঁ, তো এই ফেরদৌস তো নামলো না, বা পালায় থাক না, পালায় থেকে তো মানুষ ইয়ে দিতে পারে, অর্গানাইজ করতে পারে, ইয়ে করতে পারে। তো এই ছোটখাটো ভুল ছিল, এগুলি ভুল না অবশ্য, হইতে পারে, যে কোনো মানুষের ক্ষেত্রে হয়। এখন একটা মানুষ যখন বিপদে পড়ে যায়, আমরা অনেক ধরনের কথা বলি, এই কথাগুলি ওই কথার অংশ আর কি। হ্যাঁ, শি ওয়াজ রাইট। সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে এত বড় এই 15-16 বছর টিকে থাকা নট এ ম্যাটার অফ জোক। যে পর্যায়ে দেশকে নিয়ে গেছে, রিয়েলাইজ করবে যে এইটাতে যারা কত বড় সাহসের ব্যাপার। এমনি এমনি ওনার নামে ম্যাগাজিনে পৃথিবীর ক্ষমতাসীন কয়েকজনের মধ্যে একজন প্রধানমন্ত্রীর নাম উঠেছে এমনি এমনি, এবং ওনাকে নামাইতে যখন 36 দিন লাগছে, তো ডক্টর ইউনূসকে নামাইতে কয়দিন লাগবে? উনি তো পৃথিবীর জন্য সেলিব্রিটি, কিন্তু ডক্টর ইউনূসকে বাংলাদেশের নামাবে কেন? জনগণের হৃদয় থেকে জয় করতে বাংলাদেশের পারে নাই। বাংলাদেশের মানুষের অনেক কাজ আছে, ইউনূসকে নিয়ে চিন্তা করার টাইম বাংলাদেশের, ওরা নামাবার কি দরকার? ওকে কে নামাবে? ও নিজে নিজে নেমে যাবে। মানুষের আর ঠিকই খাই দেয় কাম বলছেন। নাই, একটা সুদিকে নিয়ে চিন্তা করার। মানুষের কি খাই দেয় কাজ আছে? মানুষ ভালো ভালো চিন্তা করে বাংলাদেশের মানুষ। তো ওর মতো একটা, এখন ইউনূসকে নিয়ে কথা যত বলা হবে সে বিখ্যাত হয়ে যাবে, মানে ঠিক আছে, ও হইলো ঝরা পাতা, ও ঝরে যাবে। এখন যদি আমরা সবাই মিলে জাতিসংঘে ঘুরতে যে ভাষণ দিতে যে কেউ 700 কোটি টাকা নিয়ে আসে, এটা কিভাবে পসিবল? উনি তো জাতিসংঘে অধিবেশনে গিয়েছেন। ওর কাছে অনেক সুদের টাকা আছে, ও 700 কোটি টাকা এগুলো নর্মালি, আমার এটা কোনো মনে হয় ব্যাপারই ওনার না। নিজের টাকাই এগুলা। ও নিজে টাকার দরকার নাই। তোমার মনে করো বাংলাদেশ, সৌদি আরবে বা মিডল ইস্টে যারা জাকাত ফান্ড, যাদের জাকাত ফান্ড আছে, ওই জাকাত ফান্ড দিয়ে বাংলাদেশের মতো একটা দেশের 40 বছরের বাজেট হয়ে যাবে। তো ও আচ্ছা। যাই হাত পা ধরে টানা করলো। রয়্যাল ডাচ ফ্যামিলির জাকাতের টাকা আছে, আমরা শুধু মুসলমানরা যে জাকাত দিই এমন না তো, প্রত্যেক আচ্ছা। ধর্মের তো কিছু জাকাতের টাকা থাকে। ওকে জাকাতের টাকা গুলি দিলে তো বাংলাদেশের আগামী 40 বছরের বাজেট হয়ে যায়। ও যেহেতু আচ্ছা। সুদ খায়, জাকাতের টাকাও খাইতে পারবে, ওরা ওটার কেন জন্য যায়। দিচ্ছে? ওরা কেন দিচ্ছে? ওরা জাকাতের টাকা, তুমি যখন তোমার জাকাতের টাকা দাও বা কেউ জাকাতের টাকা দেয়, আমরা কি কেউ চিন্তা করি এটা কেন দিচ্ছি? আমার ভালো লাগলো, আমি দিয়ে দিলাম। এই লোকটা তো অ্যাটলিস্ট আমাদের মতো সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে পক্ষে কথা বলতেছে, আমাদেরকে এস্টাবলিশ